দর্শক কথায় আছে দানে দানে 3 দান। আচ্ছা, দান আরেকটা বাড়ানো হলো, দানে দানে 4 দান। তারপরও যদি আপনি জয় না পান সেটাকে তো দুর্ভাগ্যই বলা যায় নাকি? ঠিক এই ঘটনাটাই ঘটলো ঢাকা ক্যাপিটালসের সাথে। শাকিব খানের দল অনেক শোরগোল নিয়েই মাঠে নেমেছিল দলটা, কিন্তু এখন পর্যন্ত ঢালিউড কিংয়ের টিম জয় বঞ্চিত এই টুর্নামেন্টে। আজকেও তারা হারলো রংপুর রাইডার্সের কাছে। এবং আমরা এই বিপিএলের এই ম্যাচটা নিয়ে তো কথা বলবোই আমাদের আজকের এই আয়োজনে, একই সাথে আমরা কথা বলবো আপকামিং যে ম্যাচটা আছে সেটা নিয়েও। সবাইকে আমন্ত্রণ বেলামে প্রেজেন্টস ইনসাইড দ্য বিপিএল পাওয়ার্ড বাই সামির গ্রুপে। আপনাদের সাথে আছে আমি কনক মাহমুদ, এবং আমাদের সাথে আজকে ইনসাইড দ্য বিপিএলে স্টুডিওতে আছেন আমার প্রিয় বন্ধু, প্রিয় ভাই, আমার সহকর্মী রিয়াসাত আজিম, ক্রীড়া সাংবাদিক, জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক, এবং তার সাথে আছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী তাসনিম আনিকা। এই জনপ্রিয়দের ভিড়ে আসলে আমি খুব সামান্য মানুষ। আজকে আপনাদের সাথে বিপিএলের আজকের যে ঘটনাগুলো রয়েছে সেগুলো নিয়ে কথা বলতে চাই। আমরা শুরুতে একটু দেখে আসতে চাই আজকে ঢাকা ক্যাপিটালসের দিনটা কেমন ছিল, ম্যাচটা কেমন ছিল, যদি স্কোর বোর্ডটা আমরা দেখাতে পারি। হ্যাঁ, রংপুর রাইডার্স 7 উইকেটে হারিয়েছে ঢাকা ক্যাপিটালসকে। ঢাকা ক্যাপিটালস টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমেছিল এবং তানজিদ হাসান তামিম 20 করলেন, এবং লিটন দাস তিনি আজকেও হতাশ করেছেন। জ্যাসন রয় আজকেই জয়েন করেছিলেন, 18 রান করেছেন এবং দলটা 111 রান তুলতে সক্ষম হয়েছে অনেক কষ্টে। এরপরে রংপুর রাইডার্স 13 ওভার 2 বলেই তারা জয় তুলে নেয়। 3 উইকেট হারিয়ে অ্যালেক্স হেলস যথারীতি দুর্দান্ত ব্যাটিং করেন, 44 রান তুলে নিয়েছেন। খুরদিল শাহ 27 এবং মুস্তাফিজুর রহমান 1টা উইকেট পেয়েছেন। মোসাদ্দেক হোসেন 1টা উইকেট পেয়েছেন আজকে বিপিএলের প্রথম দিনে। আলাউদ্দিন বাবু 1টা উইকেট পেয়েছেন। আমরা একটু কথা বলতে চাই শুরুতে রিয়াসাত আজিমের কাছে। কি সমস্যাটা কি হলো ঢাকা ক্যাপিটালসের সাথে রিয়াসাত? সমস্যা যেটা এই মুহূর্তে আসলে বিপিএল এর স্পন্সর হিসেবে আমরা দেখছি যে এখানে ব্যাংক ট্যাঙ্করা আছে, বাট আলোচনায় আমার কাছে মনে হয় যে আইফোন 17 প্রো ম্যাক্সটা কেমন হবে সেটার আমার কাছে মনে হয় যে একটা মোটামুটি আইডিয়া দেওয়ার চেষ্টা করেছেন। আচ্ছা, একজন পার্টিকুলার বোলার এমন একটা বিশাল নো বল করেছেন, সাইজ দেখে মনে হচ্ছে যে আইফোন 17 প্রো ম্যাক্সের একটা ট্রায়াল হয়ে যাচ্ছে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। এটা নিয়ে আসলে আমার কাছে মনে হয় যে আজকের দিনটা অনেক বেশি আলোচিত। আজকে সোশ্যাল প্ল্যাটফর্মে কনক আপনি যদি খেয়াল করেন, আপনি ভেটারান ক্রীড়া সাংবাদিক, বড় একটা সময় ধরে আপনি কাজ করছেন। এমন কিছু ঘটনা, এমন কিছু ফিশি ঘটনা আমরা আগে থেকেই আঁচ করছিলাম যে এবারে বিপিএলে হয়তো ঘটতে পারে, কারণ বিসিবি পুনর্গঠিত হয়েছে, গভর্নিং কাউন্সিল পুনর্গঠিত হয়েছে, নতুন দল বিপিএলে এসেছে, এবং পুরনো যারা এসবে সিদ্ধহস্ত তাদেরও 2-1জনের এখানটায় আনাগোনা রয়েছে। সো তারা কারা সেই আলোচনায় যাবার আগে আমার কাছে মনে হয় আজকে যেভাবে ঢাকা ক্যাপিটালস বল করেছে, যেভাবে তাদের হারের ধরন সমালোচিত হয়েছে, এবং যেভাবে আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের প্রথম বিশ্বকাপ ক্যাপ্টেন, তিনি তার একটা স্টোরি শেয়ার করেছেন। সেখানে হচ্ছে 3টা হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। 1 নম্বর যে প্রশ্নবোধক চিহ্নটা সেটা হচ্ছে যে একজন বোলার, ছোটবেলায় তো আমরা সবাই ক্রিকেট খেলেছি তাই না, তো একজন বোলার ধরেন এটা হচ্ছে আপনার পপিং ক্রিজের ফার্স্ট লাইন, তারপরে তো আরেকটা হচ্ছে বাউন্ডারি লাইন তাই না, সেটা ক্রস করলে হচ্ছে আপনার বলটা নো হবে। তো আপনি কি করবেন, আপনি যখন বল করবেন আপনার পেছনের পাটা ওটা কিন্তু প্রথম লাইনের আশপাশে থাকবে। পেছনের পা একজন বোলারের যেই লেগটা পেছনে, সেই পার্টিকুলার লেগ হচ্ছে এমনভাবে ফেলানো হয়েছে মানে নো বলটা এনশিওর করার জন্য, যেটা হচ্ছে সেকেন্ড লাইনের পেছনে অলমোস্ট। তার মানে ফ্রন্ট লেগটা কত আগে চলে গেছে। সো এই ঘটনাগুলো আমার কাছে মানে প্রায় এক হাতে আমরা কিন্তু টি10 কিংবা অন্য দেশের টি20 লিগে কিন্তু আমরা প্রায়ই এই ঘটনাগুলো দেখে এসেছি, মাঝে মাঝে আইপিএলও কিন্তু দেখি। এক্স্যাক্টলি টি10 এ আপনি যেটা বললেন কদিন আগেও কিন্তু আমরা দেখেছি। অবশ্যই কদিন আগে কথা হচ্ছে, এবং এই টি10 দিয়ে কিন্তু অনেক ক্রিকেটারের ক্যারিয়ারও নষ্ট হয়েছে এই রহস্যময় কিছু আচরণের কারণে। এখন কি মনে হয় যে এই যে আমির হামজা, আমরা বলেই দিই, আফগান প্লেয়ার ঢাকা ক্যাপিটালসের, তার এই অ্যাকশনটা কি এখন অতসী কাচের নিচে যাওয়ার মতো? এটা অবশ্যই যাওয়ার নিচে, তবে তার থেকেও বড় ইস্যু রয়েছে। ধরেন আপনার অফিসের আপনি যদি অডিট করান, আপনার ইন্টারনাল যারা আসলে হিসাব রক্ষণের সাথে জড়িত তারা কিন্তু কনক ওই 2 টাকা 5 টাকা 60 টাকার হিসাবটা একটু ওভারলুক করবে, যে কনক আমার প্রিয় মানুষ, পরিচিত মানুষ, একসাথে সকালবেলা ডিম পরোটা খাই, তো এটা ভুলভাল হইতেই পারে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড করে কি জানেন, যে দুর্নীতি দমন আকসু, যেটা এটা লোকাল আকসুর দ্বারা করে, মানে তাদের যারা এমপ্লয়ি রয়েছে তাদেরকে দিয়ে হচ্ছে এদের তদন্ত করায়। এবং এটা কিন্তু টেলিগ্রাফ একটা রিপোর্ট হয়েছে যে বাংলাদেশের অসংখ্য ক্রিকেটারকে নিয়ে সন্দেহ রয়েছে, আইসিসি থেকে অবসর নেয়া
চাকরি ছেড়ে যাওয়া একজন কর্মকর্তা কিন্তু আপনারা হয়তো রিপোর্টও করেছেন, তিনি দাবি করেছেন যে এই লিগগুলোতে আসলে কোনোভাবেই মেইন আকসুকে অ্যাপয়েন্টেড বাই আইসিসি তাদেরকে ইনভলভ করা হয় না। যখন হয় না তখন কিন্তু ডিবিসি টিমের হিসাব রক্ষক যে তিনি কিন্তু আপনার অডিটটা করছেন, সো ওখানটায় কিন্তু চা পরোটার হিসাবে কিন্তু গরমিল হবেই। অবশ্যই তা তো হতেই পারে, তবে ম্যাচ নিয়ে ঢাকা ক্যাপিটালস নিয়ে আর অনেক কিছু বলার আছে আপনার সাথে। তাসনিমা আনিকা, আমার ভাই রিয়াসাত আজিমকে আমি প্রশ্ন করলাম যে ম্যাচ নিয়ে আমার ভাই যে পয়েন্টটা বের করেছে এটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, কারণ দেখা যায় যে এখন আমাদের স্পোর্টসটা আসলে রেজাল্টের উপর ডিপেন্ড করে না, অনেক সময় দেখা যায় ছোট ছোট ইভেন্ট এগুলোর উপরে কিন্তু অনেক কিছু সার্কুলেট হয়ে থাকে। তাসনিমা আনিকা, আমি এসব বাদ দিলাম, ঢাকা ক্যাপিটালসের দুরবস্থা, ঢাকা আমার বাড়ি, আপনি কোন দলটা সাপোর্ট করছেন? আমার মনটা খুব খারাপ শাকিব খানের জন্য না, ঢাকা এই বারবার খালি নাম চেঞ্জ হয়, কখনো ঢাকা ক্যাপিটালস, কখনো ঢাকা ডাইনামাইটস, কখনো ঢাকা এইটা, কখনো ঢাকা ওইটা। আমার ডাইনামাইটস নামটাই প্রথম পছন্দ ছিল, যেটা সত্যি কথা। আচ্ছা। তবে যেটা হচ্ছে কি, এটা একটা ভালো জিনিস, আমরা দেখে এসেছি যে আইপিএল এ সবসময় অ্যাক্টরসরা ওন করে একটা টিমকে, আমাদের বাংলাদেশেও এটা হচ্ছে যে সাকিব খান এই টিমটাকে ওন করছে। সো আরেকটা জিনিস হচ্ছে, আমি চট্টগ্রামের মেয়ে, তো আমি তো আসলে কোনোভাবে আর ঢাকা ক্যাপিটালসকে সাপোর্ট করার কথা না, আমার চট্টগ্রামকে আমি সাপোর্ট করবো। এবং লাকিলি আমি বিপিএল এর ওপেনিং সেরিমনি করেছি চিটাগংয়ে। সো আমার কাছে মনে হয় যে আমার টিমটা চিটাগং কিংস সেটার জন্য ভালো করে, এবং সেটার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড। মানে চিটাগং কিংস যেই টিমটা করেছে, মানে তারপরে এখন চিটাগং কিংস তো আমার সাপোর্ট না করলে চলবে না, দুর্দান্ত সব প্লেয়ার নিয়ে এসেছে, এই জন্য তাসনিমা আনিকা এটা করেছে। আমরা এটা বলবো না, আপনাকে মানে চাপিয়ে দেবো না জিনিসটা। তবে আপনি শোবিজের কথা বলছিলেন, ঢাকা ক্যাপিটালস তাদের যে, আমি মাঠের পারফরমেন্স বাদ দিলাম, জান মাঠের বাইরে এই যে একটা থিম সং হলো, শোবিজ অঙ্গনের এমন কোনো তারকা নেই যারা কিনা সেখানে পারফর্ম করেননি, সেই হিসেবে কি তাসনিমা আনিকা কিছুটা হলেও টিমটাকে ওন করে কিনা? এই যে শাকিব খানের কথা বলছিলেন, এছাড়া অনেকের চেহারাই তো দেখা গেছে। অবশ্যই কেন না, অবশ্যই সবাই তো আসলে আমরা কলিগস, যে আপনার কলিগস বসে আছে, আপনার কাছে যেমন এটা ভালো লাগা আমার কাছেও ঠিক সেম। তবে ঘুরে ফিরে আমি কোনো না কোনো ভাবে তো কানেক্টেড, কেউ থিম সঙ্গে আছে আর আমি স্টেজে ছিলাম, সো অ্যাজ আমার কাছে মনে হয় সবকিছু সিমিলারই, কাছাকাছি। দেখেই মনে হচ্ছে যে ওনারা খুব মনে প্রাণে চাইছেন কিছু একটা করার জন্য, মানে কিন্তু কোনোভাবে ক্লিক হচ্ছে না। এটা কেন হচ্ছে রিয়া স্যার? মানে এইটা আমার কাছে যেটা মনে হয় যে, আপনি ধরেন স্কুল টিমে যখন খেলা হয় তখন আপনি দেখবেন যে দুইটা গ্রুপ হয়ে যায়, একটা গ্রুপ হচ্ছে সুপার ট্যালেন্টেড, দোজ অ্যাকচুয়ালি শুড বি গিভেন দ্য চান্স টিমে, আরেকটা হচ্ছে বিদ্রোহী গ্রুপ, যারা হচ্ছে দাবি করে যে ওখানটায় 2 নাম্বারই করা হয়েছে, আসলে আমাদেরটাই মেইন টিম। তো ঢাকার এই টিমটাকে দেখে আমার কাছে মনে হয় যে স্কুলের ওই 2 নাম্বার টিমটা বিদ্রোহী টিম, যাদের আসলে কোনো প্র্যাকটিস নাই, যাদের এক্সিকিউশন ঠিকঠাক নেই, যারা গিয়েছে ওখানটায় আউট হবার জন্য, এবং তাদের একটা বিশাল ক্ষোভ। আমি যদি বলি মানে এতটাই ক্ষোভ, এতটাই তারা মানে গিয়ার আপ অ্যান্ড চিয়ার আপ এগেইনস্ট সাম পিপল, এটা আসলে একটা টিমের মধ্যে বন্ডিংকে ইন্ডিকেট করে না। স্পেসিফিক নাম না বলে যদি আমি একটু বলার চেষ্টা করি, যে আপনি দেখেন পুরো দলের মধ্যে আজকে কতগুলো চেঞ্জেস এসেছে। মোসাদ্দেক হোসেনকে ইনক্লুড করানো হয়েছে এবং তিনি জাস্ট ঢুকেছেন। আজকে হাবিবুর রহমান সোহানকে আমরা দেখেছি 2-3 ম্যাচ পরে আবার তিনি ঢুকেছেন। লিটন কুমার দাসের ব্যাটিং অর্ডার শিফটিং করা হয়েছে, তিনি 4-এ নেমে গেছেন, যেটা খুবই রেয়ার তার ক্যারিয়ারে। নাম্বার 4 লিটন কুমার দাস। টেস্টে হলে একটা কথা ছিল, ওই যে লাস্ট ম্যাচে যে টপ অর্ডারে 0 করার যে একটা রেকর্ড করলেন তিনি, তারপরে কিন্তু নেমে গেলেন, হ্যাঁ একটা খেসারত দিয়েছেন। আপনি দেখেন, এবং এই দলটার সবচেয়ে ফানিয়েস্ট থিং যেটা, ধরেন আপনি ক্যাপ্টেন কাকে দিবেন, যার দলে থাকার যোগ্যতা রয়েছে, যে ইন্টারন্যাশনালি কারেন্ট ভালো প্লেয়ার, পারফর্মার। আপনি একজন তার ফর্ম শেষ করে ফেলেছে, এখন যায় অবস্থা টাইপের, হ্যাঁ এরকম একজনকে আপনি হচ্ছে ক্যাপ্টেন বানিয়েছেন, এবং সেই ক্যাপ্টেন এখানটায় এসে পুরো দলের সম্পর্কে তার কোনো আইডিয়া নেই, আবহাওয়া সম্পর্কে কোনো আইডিয়া নেই, সাব্বির রহমান রুম্মান কেমন খেলে সেই ব্যাপারে তার কোনো আইডিয়া নেই, হাবিবুর রহমান সোহান কি টাইপের ক্রিকেটার সে খুব স্বাভাবিক, থিসারা পেরেরা সেই আইডিয়া থাকবে না। এই যে ফিশি ব্যাপারগুলো ঘটেছে কনক, আপনি মিলায় দেখার চেষ্টা করেন, তারা যতটুকু বাইরে অ্যাক্টিভ ছিল, যে সাকিব খান, আমাদের তাহসান, সবাই মিলে আসলে হারলান, নইর অনেকগুলো ব্র্যান্ডকে সঙ্গী করে বুকের মধ্যে যেভাবে প্রচারণা চালিয়েছে, এন্ড অফ দ্য ডে ওই মাঠের বাইরের খেলাটা জমে গেলেও না 22 গজের খেলাটা আসলে জমাতে পারে নাই এই বিতর্কিত জায়গাগুলোর কারণে। এবং এমনও শোনা যাচ্ছে যে এটার ম্যানেজমেন্টের সাথে নন ক্রিকেটিং পার্সনদের ইনভলভমেন্টটা বেশি। যখন এটা হবে, এবং যখন খালেদ মাহমুদ সুজন স্টেটমেন্ট দিয়েছেন যে এটা আবাহনী না,
এটা এমন একটা ফ্র্যাঞ্চাইজি টিম যেখানে তাদের মতটাকে গুরুত্ব দিয়েই দল করা হয়েছে। মোসাদ্দেক তো টিমে ঢুকলেন, তাহলে এটা কেন আমি বলবো যে আবাহনী না? এখন মোসাদ্দেক ঢুকেছেন এবং মোসাদ্দেক তো প্রথম দিকে ঢুকেনি, এই কারণে আবাহনী না। আচ্ছা, যদি প্রথম দিকে ঢুকতেন তাহলে বলতাম যে এটা আবাহনী, তাহলে সুজন ভাইয়ের সাথে আমরা পয়েন্ট অফ অর্ডার তুলতে পারতাম। অবশ্যই, ইউ আর নট রাইট। আচ্ছা, এখন কথা হচ্ছে যে সুজন ভাই তো মানে খুব অনেক কিছু নিয়ে সুজন ভাই অনেক সময় আবেগ ধরে রাখতে পারেন না, কথা বলে ফেলেন। গতকালকেও বলেছেন এবং তিনি আশা করেছিলেন যে তিনি মোসাদ্দেক নিয়ে, মানে সুজন ভাই কালকে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেছেন, আলাদা আলাদা যদি ইভেন আমরা কন্টেন্টের বিচার করি তাহলে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেছেন। তিনি বিসিবির যে অন্তর্কোন্দল সেটা নিয়ে কথা বলেছেন, তিনি মোসাদ্দেক নিয়ে কথা বলেছেন, তিনি সাব্বির রহমানকে নিয়ে কথা বলেছেন, কিন্তু দলের যে একটা জেলিং এর যে ব্যাপারটা সেটা কেন হচ্ছে না? কনক, এই জেলিং এর ব্যাপারটা হবে না, কারণ আপনার জেলিং করতে গেলে হয় কি, সুজন ভাই এই দলের কোচিত হয়েছে অনেক পরে। মানে আপনি ধরেন হুট করে স্পোর্টস এডিটর হয়ে গেছেন, আগে থেকে আপনার এই টিমের সাথে ইনভলভমেন্ট নেই, বা আপনার স্পোর্টস এডিটর ধরেন কথার কথা তিনি হচ্ছে প্ল্যানিং এডিটর হয়ে গেছে, এখন বাইরে থেকে একজন স্পোর্টস এডিটর নিয়ে আসা হয়েছে। আপনি কিন্তু একদম বাস্তব জীবনে চলে যাচ্ছেন। ঘটনা সত্য, ঘটনা সত্য। তো এরকম ঘটনা ঘটলো, এখন বাইরে থেকে একজনকে নিয়ে এসছে, তার সাথে কি আপনার টিমের জেলিং হবে? না, তা তো অবশ্যই কোনোভাবেই হবে না, এটা একটু ম্যাচ করতে হবে। তো সো আপনি এখানে কোটি টাকা ইনভেস্ট করেছেন, বড় বড় তারকাদের দিয়ে আপনি প্রচারণা চালাচ্ছেন, আপনি কোচ যাকে দায়িত্ব দিয়েছেন তাকে হচ্ছে টিম বানানোর পরে দায়িত্ব দিয়েছেন, ওই লোক তো এসে মোটামুটি সাগরের মধ্যে পড়েছে। তিনি আসলে নোনা পানির মধ্যে পড়লে যেভাবে একটা তৃষ্ণার্ত অবস্থা তৈরি হয়, এবং সেই তৃষ্ণা নিবারণের জন্য আমার কাছে মনে হয় যে সুজন ভাই এতটা বাজে অবস্থায় ছিলেন, তার ক্ষোভগুলো মানে উদ্গীরণ করার জন্য ফাহিম ভাই এবং ফারুক ভাই তারা এখানে একটা ফিক্স করে ফেলেছে যে সুজন ভাই যেন কিছু একটা বলার অবস্থায় যেতে পারে। সুজন ভাইকে নিয়েও কিন্তু জালাল ইউনুস ওনার দ্বন্দ্ব নিয়ে কিন্তু অনেক কথা হয়েছে, অনেক সব দিকে। মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সবাই বলে যে মানে পৃথিবী একটা নাট্যমঞ্চ আর বিসিবি এটা সদর দপ্তর। তো এই ঘটনাটা আমরা দেখি আসলে, এটা সামারে উইন্টারে বিভিন্ন সময় আমরা দেখি। আচ্ছা, আমরা নাট্যমঞ্চ থেকে এখন গানের মঞ্চ বানিয়ে ফেলবো। ইনসাইড দ্য বিপিএল এ তাসনিমানিকা একটা গান হয়ে যাবে, গান দিয়ে শুরু করে দিই না? একদম। আমার কাছে মনে হয় যে এই গানটা যে কোনো, মানে সেটা যদি ক্রিকেট স্টেডিয়াম হয় এই গানটা বাজবেই। এই গানটা দিয়ে শুরু করি। লাস্টে যে বিপিএল এর যে কনসার্টটা ছিল সেখানে বেজেছে, এখানেও বেজেছে। এক্স্যাক্টলি, সেখানেও তো বাজা উচিত। 3 ঘন্টা অ্যাকশন, 16 ক্রিকেট ক্রেজি নেশন, হাউ এক্সাইটিং, স্টেডিয়াম ওয়েটিং, টেনশন ডিং টিডাং ডিং 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 ডিং, 4 ছক্কা হই হই বল গড়াইয়া গেল কই, 4 ছক্কা হই হই বল গড়াইয়া গেল কই, 4 ছক্কা হই হই বল গড়াইয়া গেল কই, 4 ছক্কা হই হই বল গড়াইয়া গেল কই। অনেক সুন্দর, মানে 4 ছক্কা বল গড়াইয়া গেল কই, এটা ঢাকা ক্যাপিটালস বলতে পারবে না, রংপুর রাইডার্সের বলার যথেষ্ট পরিমাণ। আমার খুব স্যাড লাগছে আসলে আপনাদের দুজনের কথা শুনে, আপনারা এত ক্ষিপ্ত যে আর কিছু বলার নেই। তবে আজকে আমি সান্ত্বনা দেওয়া ছাড়া আসলে কিছু করার নেই আর কি। অবশ্যই। লিটন দাস নিয়ে কি বলার আছে রিয়াসাত? নাম পাবলিক চেঞ্জ করে ফেলেছে, লিটন দাসকে লিটন ডাক বানিয়ে ফেলেছে। আচ্ছা, আমি কি বলবো, নাকি লিটন উদাস? এটা কিন্তু একটা ভালো জিনিস। আমার পরবর্তী যে ভিডিওটা করব সেখানে আমার কাছে মনে থাম্বনেইলে আপনি এটা ধার করতেই পারি। তাহলে কেন, মানে লিটন এত উদাস কেন যে লাস্ট 10টা ইনিংস খেললেন, মাত্র 2টা ইনিংসে ডাবল ডিজিট করেছেন, বাকি সবকটা সিঙ্গেল, তার মধ্যে 3টা আছে ডাক, ওয়াই? কনক, মানে আমার কাছে যেটা মনে হয় কি, মানে লিটন দাসকে নিয়ে আমাদেরও দায় রয়েছে, আমরা প্রচুর এক্সপেরিমেন্ট করেছি। এই ছেলেটাকে আপনি কখনো হচ্ছে ক্যাপ্টেন ম্যাটেরিয়ালস হিসেবে তৈরি করেছেন, খেলিয়েছেন, একটা সিজন কিন্তু খুব দারুণ খেলেছে, সব ফরম্যাটে দারুণ খেলেছে, টপ রানস গেটারদের মধ্যে সেকেন্ড হাইস্ট ছিল ওয়ার্ল্ড সার্কিটে, 2 বছর আগের ঘটনা। তারপর আপনি আবার তাকে সরিয়ে দিয়েছেন, আপনার লিডারশিপ গ্রুপে নতুন প্যাটার্নে এনেছেন, আবার যখন বিপদে পড়েছেন তখন আবার ক্যাপ্টেন্সি দিয়েছেন, এবং সবচেয়ে সিগনিফিক্যান্ট পার্ট যেটা, যে কোনো দলে যে কোনো দেশে একজন পার্টিকুলার ক্রিকেটার যদি আউট অফ ফর্ম হন তাহলে হয় তাকে বাদ দেয়া অথবা সসম্মানের সাথে রেস্ট বা বিশ্রামের যে থিওরিটা দেওয়া হয় সেটাকে অ্যাপ্লাই করা হয়। রোহিত শর্মাকে কিন্তু সেটা দেওয়া হয়েছে, জাসপ্রীত বুমরা লাস্ট টেস্টে কিন্তু হচ্ছে ক্যাপ্টেন্সি করেছে। সো ইন্ডিয়ার মতো একটা ক্রিকেট নেশন যারা এই মুহূর্তে টি-20 চ্যাম্পিয়ন, ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালিস্ট, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়াটা যারা ডিজার্ভ করতে যেতে পারে নাই, তারা তাদের ক্যাপ্টেনকে সরিয়েছে। আমরা না এই প্রপার রেস্টটা দেই না। এই যে নাহিদ রানা ছেলেটাকে দেখছেন না, আপনি দেখবেন একে ইউজ করতে করতে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া হবে, এরা ডেভেলপমেন্ট একটা সময় হবে না, অথবা ইনজুরিতে পড়ে যাবে। মানে মুস্তাফিজের মতোই অবস্থা, মুস্তাফিজ বলতে পারেন, সাইফুদ্দিন বলতে পারেন। আমাদের কিন্তু আসলে যে একবার ইনজুরিতে পড়ে শুধুমাত্র তাসকিন আহমেদ সেটাও নিজের চেষ্টায় কামব্যাক করেছে স্ট্রংলি, বাকিদের ক্ষেত্রে কিন্তু আমরা সেটা দেখিনি। অবশ্যই আমরা একটা বিরতি দিতে হচ্ছে। আমরা কথা বলছিলাম ঢাকা ক্যাপিটালস নিয়ে, বেলাম ইনসাইড দ্য বিপিএল পাওয়ার্ড বাই সামির গ্রুপে। একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে, সাথেই থাকুন।
বিরতির পর আবার ফিরে এলাম বেলামা ইনসাইড দ্য বিপিএল পাওয়ার্ড বাই সামির গ্রুপ আয়োজনে। আপনাদের সাথে আছে আমি কনক মাহমুদ, আর আমাদের সাথে আজকে স্টুডিওতে আছেন ক্রীড়া সাংবাদিক, জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক রিয়াসাত আজিম, এবং তার সাথে আছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী তাসনিম আনিকা। আমরা কথা বলছিলাম বিপিএল নিয়ে, আমরা কথা বলছিলাম ঢাকা ক্যাপিটালসে এই বেহাল অবস্থা নিয়ে। আমরা এরপরে ম্যাচটা নিয়ে আলোচনা করব, বরিশাল এবং সিলেটের ম্যাচটা। তবে একটা জিনিস রংপুরের ব্যাপারটা নিয়ে, রংপুর আনবিটেন স্টিল 5 ম্যাচে, এইটা আমরা ওদের টিম কম্বিনেশনের যেটা সেটাকে বলবো, সেটাকে গুরুত্ব দিব নাকি এখানে সোহানের, আমরা সোহানকে অনেক আন্ডাররেটেড মনে করি, তার ক্যাপ্টেন্সি কোয়ালিটি কিছু আছে কিনা? মানে আমরা যতটুকু মনে করি, আমার মনে হয় যে ন্যাশনাল টিম ম্যানেজমেন্টের লোকজন সবচেয়ে বেশি মনে করে। আপনি যদি ওয়ানডে তার স্ট্যাট দেখেন, ওয়ানডেতে সোহানের এভারেজ কত জানেন? 80+, সিরিয়াসলি এভারেজ। সো এই একটা ক্রিকেটার, এখন আপনি বলতে পারেন অপরাজিত ছিল, তার মানে যেই ছেলে অপরাজিত ছিল, পরাজিত হয় নাই, তারে আপনি তো চান্স দেবেন। আউট না হয় একজন ক্রিকেটারকে তো আপনি চান্স দেবেন, আপনি কিন্তু তারপরেও তাকে কয়েক বছর থেকে খেলাইতেছেন না। সিমেন্ট করার পরও কিছু কিছু ক্রিকেটারকে আসলে আমরা ঝরে যেতে দেখি। নুরুল হাসান সোহান ওদের একজন, ডেফিনেটলি গুড ক্যাপ্টেন, গ্রেট ক্যাপ্টেন। অ্যান্ড আমি একটা জাস্ট পয়েন্ট বলবো, আপনি যদি দেখেন গ্লোবাল সুপার লিগে বাংলাদেশের একটা দল চ্যাম্পিয়ন হয়েছে, T20-র এই মুহূর্তে বিশ্ব চ্যাম্পিয়ন বাংলাদেশের রংপুর রাইডার্স, ওই টিমের ক্যাপ্টেন সোহান ছিলেন। ইন্টারেস্টিং পার্ট কি জানেন? গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্স চ্যাম্পিয়ন হবার পরে বিপিএলে যেই দলটা খেলতেছে সেম দল না, কিন্তু অনেক চেঞ্জেস রয়েছে। সেই দলটাকেও তিনি টানা 5 ম্যাচে জয় নিশ্চিত করেছেন। সো নুরুল হাসান সোহানকে অবশ্যই ক্রেডিট দিতে হবে, এবং ম্যানেজমেন্ট যেভাবে পিক করেছে ক্রিকেটারদেরকে নামের পিছনে না ছুটে, আমার কাছে মনে হয় এটা একটা বড় কারণ রংপুরের এই আনবিটেন রেসের কারণে। অবশ্যই আমরা আনিকার কাছে যেতে চাই। আনিকা, এখন সিলেট ফরচুন বরিশাল খেলছে, ফরচুন বরিশাল গতবারের চ্যাম্পিয়ন। সিলেট স্ট্রাইকার্স যদিও প্রথম ম্যাচটা জয় পেয়েছিল, পরে দুটো ম্যাচ হেরেছে। কি মনে হচ্ছে কে জয় পেতে পারে? এখন সিলেট স্ট্রাইকার্স ব্যাট করছে অলরেডি, কিন্তু তারা 0 রানে তারা 1 উইকেট হারিয়ে ফেলেছে। রনি তালুকদার আউট হয়ে গিয়েছেন। মানে কি মনে হচ্ছে, মানে ফরচুন বরিশাল কি তাদের ফরেনারদের কারণে এগিয়ে থাকবে, কিংবা লোকাল স্টারদের কারণে, নাকি সিলেটের কোনো চান্স আছে? কঠিন প্রশ্ন না, আমি মনে করি আপনি জাস্ট প্রেডিকশন দিয়ে দেন। প্রেডিকশন দিয়ে দেন, জাস্ট আ প্রেডিকশন। আমার কাছে আছে কেন যেন মনে হচ্ছে সিলেট জিতবে। আচ্ছা, সিলেট জিতবে। এবং সিলেটের মানে সিলেটের কোনো ক্রিকেটার কোনো ভালো লাগা আছে কিনা, মানে এরকম যে নায়িকা আমি ফলো করছি? বললাম আমাকে কঠিন প্রশ্ন করা যাবে না। না ঠিক আছে, এটা আমার সাথে ওরকম আসলে আমি ওদের লাইন আপটা কি আছে আমি সত্যি কথা বলতে আমি জানি না। তবে যেহেতু প্রেডিকশনের কথা বললেন, সেই ক্ষেত্রে আমি প্রেডিক্ট করলাম যে আজকে হয়তো বা সিলেটের জেতার একটা চান্সেস আছে। তাকে নিয়ে অনেক ছবি পোস্ট করা হলো, কিন্তু হঠাৎ করে অসুস্থ হয়ে গেল, খেলতে পারলো না। তারপরে ব্যাটের নিউজ করলো সবাই, 5 কেজির ব্যাট, ব্যাটের নিউজ করলো শেষ পর্যন্ত। আচ্ছা, এই ম্যাচটা নিয়ে আমরা কথা বলবো, আমরা একটা বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, আপনারা দেখছেন বেলাম ইনসাইড দ্য বিপিএল পাওয়ার্ড বাই সামির গ্রুপ অনুষ্ঠানে একটা বিরতি নিচ্ছে, আরেকটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর আবার ফিরে এলাম বেলামে ইনসাইড দ্য বিপিএল পাওয়ার্ড বাই সাবের গ্রুপ আয়োজনে। আমরা কথা বলছিলাম বিপিএল নিয়ে। আমাদের সাথে স্টুডিওতে আছেন রিয়াসাত আজিম এবং তাসনিম আনিকা। আমরা কথা বলছিলাম বিপিএল নিয়ে, আর বিপিএলের যে দিনের সেকেন্ড ম্যাচটা সেটা শুরু হয়ে গিয়েছে। সিলেট স্ট্রাইকার্স এবং ফরচুন বরিশাল খেলছে। আমরা একটু চলে যেতে চাই সিলেটে, সেখানে আছেন সহকর্মী শাহরিয়ার হোসেন, তার সাথে একটু কথা বলবো। শাহরিয়ার, প্রথম ম্যাচটা মানে টানা 5ম জয় পেল রংপুর রাইডার্স, আর এখন ফরচুন বরিশাল খেলছে। এই ম্যাচটা কেমন দেখছেন, আর মাঠের দর্শক কেমন দেখছেন? কনক, শেষের কোশ্চেনটা দিয়েই শুরু করতে চাই যে মাঠের দর্শক কেমন দেখছেন। গতকালকেই দেখা গিয়েছিল যে সিলেটের প্রথম ম্যাচে কিন্তু অনেক জাম্প্যাক দর্শক ছিল, এবং আজকেও তার ব্যতিক্রম নয়। যেহেতু সিলেটের ম্যাচ, প্রথম ম্যাচে আমরা যেরকম দর্শক দেখেছি তার থেকে এখন অনেক সংখ্যক বেশি। আমার ঠিক পিছনেই গ্যালারির কিছু অংশ হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে দেখতেই পাচ্ছেন যে প্রচুর পরিমাণ দর্শক এবং সিলেটের ম্যাচ তারা উপভোগ করছে। এবং সিলেট যেহেতু এখন পর্যন্ত একটা ম্যাচ জিতে নেই, কিন্তু দর্শকরা কিন্তু এখনও আশা ছাড়ছে না। আর এই ম্যাচের কথা যদি বলি, সিলেটের জন্য অবশ্যই এই ম্যাচটাও যেটা ডিফিকাল্ট, কারণ টসটা কিন্তু অনেকটা ম্যাচের ফলাফল নির্ধারণ করে দেয়। যেহেতু রাতের ম্যাচ, একটা ডিউ ফ্যাক্টরের একটা ব্যাপার আছে, এর মধ্যে আবার ব্যাটিং পিচ, সেই ক্ষেত্রে সিলেটের কিন্তু আজকেও টস ভাগ্য সহায় হয় নাই। সেহেতু এই ম্যাচ জেতাটা হয়তো বা সিলেটের জন্য একটু কঠিন হবে। শুরুটাও খুব বেশি ভালো হয়নি, তবে যেহেতু ক্রিকেট খেলা যে কোনো কিছুই হতে পারে, কাগজে কলমে বরিশাল শক্তিশালী হলেও মাঠের খেলায় যেদিন ভালো খেলবে সেদিন সেই জয়লাভ করবে। আর প্রথম ম্যাচের কথা যেটা বললেন যে ঢাকা ক্যাপিটালসের ঠিক মিরপুরে আমরা যেরকমটা দেখেছি,
এখানেও ঠিক চিত্রটা বদলায়নি, বাট রংপুর রাইডার্স কিন্তু অসাধারণ, বিশেষ করে সোহানের ক্যাপ্টেন্সি। আজকে যদি আমরা দেখেছি যে লিটনকে যেভাবে আউট করেছে, সোহানের ফিল্ড রিপ্লেসমেন্টটা অসাধারণ ছিল। তো রংপুরের শুধু ব্যাটিং বোলিং না, সাথে সোহানের ক্যাপ্টেন্সি, মানে ফুল একটা প্যাকেজ কিন্তু রংপুর রাইডার্সকে এবার বলা চলে, এবং সেই জন্যই তারা সাকসেস হচ্ছে। কনক। শাহরিয়ার হোসেন, আপনাকে ধন্যবাদ। শাহরিয়ার হোসেন যেটা বলছিলেন, ফরচুন বরিশাল আর রংপুর রাইডার্স মানে সবচেয়ে বেশি ফেভারিট বলা হচ্ছে এই দুইটা দলকেই। আমি যদি এই দুইটা দলকে কম্পেয়ার করতে চাই, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন একটা দুইটা দলের পার্থক্য বলছিলেন, রংপুর রাইডার্স তারা ম্যাচের পর ম্যাচ জিতে যাচ্ছে, ফরচুন বরিশালও দুর্দান্ত খেলছে, বাট ডিফারেন্সটা কোথায় যেখানে রংপুর রাইডার্স কিছুটা হলো আত্মবিশ্বাসে এগিয়ে আছে? আমার কাছে মনে হয় কি, ফরচুন বরিশাল দে রেন আফটার সাম বিগ নেমস, লাইক যেই নামগুলোকে আসলে আমরা দেখতে চাই, পছন্দ করি, ওই নামগুলো থাকবে। আপনি একটা টিম যদি বানান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়, তামিম ইকবাল, এই নামগুলো, নাজমুল হোসেন শান্ত, মানে পজিটিভ নেগেটিভ যাই হোক ম্যাটার করে, মার্কেটে এগুলোর একটা কাটতি আছে। সো আমার কাছে যেটা মনে হয়, আমার পার্সপেক্টিভ, যে ফরচুন বরিশাল এই নামের পিছনে ছুটেছে, তার মানে এই না যে যাদের নাম আছে বা যেই নামগুলোর পেছনে ছুটেছে দে আর নট ব্রিলিয়ান্ট ক্রিকেটার, ডেফিনেটলি দে আর, এবং সে কারণেই তো নামগুলো আসলে এত বেশি পাবলিক পছন্দ করে। আর রংপুর রাইডার্সের ক্ষেত্রে যদি আপনারা দেখেন, তারা যতটুকু নামের পেছনে ছুটেছে তার থেকে বেশি তারা ইফেক্টিভিটি খোঁজার চেষ্টা করেছে। আপনি যদি প্লেয়ার স্টাফ দেখেন, রিটেনশন দেখেন, তারা কিন্তু সাকিব আল হাসান ইভেন কোনো একটা দলে তো বিক্রি হয়েছিলেন, খেলতে পারছেন না, সেটা আলাদা পার্সপেক্টিভ, কিন্তু সাকিব আল হাসানকে কিন্তু ধরে রাখা, নেয়ার ব্যাপারে তার প্রিভিয়াস টিম রংপুর রাইডার্স দে ডিডন্ট শো এনি কাইন্ড অফ ইন্টারেস্ট। কেন? কারণ তাদের কাছে মনে হয়েছে যে রেদার সাকিব আল হাসানের থেকে অন্য যে ক্রিকেটাররা, শেখ মাহাদিকে কিংবা নাহিদ রানাকে আপনি খেয়াল করে দেখেন যে পিক অ্যান্ড চুজটা আসলে কত বেশি ক্যালকুলেটিভ ছিল। বিফোর বিং টেকেন অ্যাজ এ ক্রিকেটার ফ্রম রংপুর রাইডার্স, নাহিদ রানা কিন্তু অ্যাভেলেবেল ছিলেন। নাহিদ রানাকে কিন্তু খুলনার একটা বিগ চান্স ছিল নেয়ার জন্য, রিটেইন করার জন্য, কিন্তু শেষ পর্যন্ত নাহিদ রানা কোথায় খেললেন? রংপুর রাইডার্সে। খুলনা ওই ক্যালকুলেশনটা করতে পারে নাই, রংপুর ক্যালকুলেশন করেছে। এখন আপনি লিডার বোর্ড দেখেন, টপ উইকেট টেকার্স তাসকিন আহমেদ 4 ম্যাচে 12 উইকেট নিয়ে টপে রয়েছেন। সেকেন্ড হাইস্ট উইকেট টেকার খুশদিল শাহ অ্যান্ড নাহিদ রানা, বোথ অফ দেম দে আর ফ্রম রংপুর রাইডার্স। এবং ফোর্থ নেম যেটা, মানে আফটার তাসকিন আহমেদ, খুশদিল শাহ এবং নাহিদ রানা 2 এবং 3, চতুর্থ নাম যেটা, সেটাও রংপুর রাইডার্সের শেখ মাহাদি। এবং 9, 9, 7 এই 3 জনের উইকেট সংখ্যা আমরা যদি প্লাস করি দাঁড়ায় 25। তার মানে তারা 5 ম্যাচ খেলেছে, 25টা উইকেটই নিয়েছে এই 3 জন বোলার। মানে এই 3 জন বোলার। আমরা একদম শেষের দিকে আছি। তাসনিমা নিকা, আমি একটা প্রশ্ন করতে চাই, আপনি দেখলেন সিলেটে অনেক দর্শক, চট্টগ্রামে আপনি বিপিএল কনসার্ট করলেন, সেখানে কি সেম এরকমই অভিজ্ঞতা ছিল কিনা? ভালো, অনেক দর্শক ছিল, অনেক দর্শক ছিল। আমার কাছে আমার ফিলিংটা অনেক বেশি অন্যরকম ছিল, কারণ হচ্ছে যে প্রথমত আমি চট্টগ্রামের মেয়ে, আর চট্টগ্রামে বিপিএল এর এত বড় একটা সেরেমনি করলো, ওপেনিং সেরেমনি, সেখানে পারফর্ম করতে পেরেছি ফুয়াদ অ্যান্ড ফ্যান্সের সাথে। সো আমার কাছে আসলে আমার ইমোশনসের জায়গাটা অনেক অন্যরকমই বলা চলে। আর আমি নিজে যেতে চাই খেলা দেখতে বিপিএল এর, এবং যেটা হয় যে কোনো রকমের স্পোর্টস রিলেটেড ইভেন্ট হলে আমার কাছে মনে হয় যে আমার ডিবিসিতে আসা বেড়ে যায়। সো আমি অনেক বেশি এনজয় করি। অবশ্যই মানে এটা খুব একটা মজার একটা সম্পর্ক। যদিও আমরা একেবারে শেষের দিকে আছি, রিয়াসাত আপনাকেও ধন্যবাদ, রানিকা আপনাকেও ধন্যবাদ। শেষ করবো একটা গান দিয়ে। অবশ্যই ক্রিকেটের সাথে আমি একটা গান করেছি, যেহেতু আমি সিসিএল খেলেছি, বিপিএল অবশ্যই আমরা শেষ করে দিতে চাই। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। শেষ করছি তাসনিমা নিকার গান দিয়ে, বেলম ইনসাইড দ্য বিপিএল পাওয়ার্ড বাই সামিট গ্রুপ। আমরা একটা গান শুনবো। বাঘের গর্জন শুনবে বিশ্ব, লড়াই হবে আবার, কাপ আসবে এবার ঘরে, স্বপ্ন সবার, ব্যাটে বলে জমবে খেলা, যাব বহুদূর, চারিদিকে বাজবে শুধু বিজয়ের সুর, জিতবো জিতবো আমরা, জিতবো